ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। ইতিহাস এক অনন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি ঘটনা পূর্বের স্মৃতিকে টেনে আনে আর ভবিষ্যতের বীজ বুনে দেয়। নতুন গল্প কখনোই হঠাৎ করে শুরু হয় না, তা গড়ে ওঠে ইতিহাসের পূর্ব প্রসঙ্গের ভিত্তির উপর দাঁড়িয়ে। আজ আমরা এমন দুটি সাম্রাজ্যের মহাকাব্যিক উত্থান, অবিশ্বাস্য সংঘাত আর অনিবার্য পতনের গল্প শুনব, যারা মধ্যযুগের মানচিত্র বদলে দিয়েছিল। চলুন মুগ্ধ হয়ে শুনি সেলজুক ও মামলুকদের সে অপ্রতিরোধ্য যাত্রা। আপনি জানেন কি, নবম শতাব্দীর মধ্যপ্রাচ্যের মরুভূমি আর স্তেপের প্রান্তরে জন্ম নিচ্ছিল এক নতুন শক্তির? তুর্কি যাযাবর গোত্র ওগুজদের এক শাখা, যারা নিজেদেরকে পরিচয় দিত সেলজুক নামে। তাদের নেতা ছিলেন সেলজুক বেগ, এক দূরদর্শী পুরুষ, যিনি তার গোত্রকে ইসলামে দীক্ষিত করেছিলেন এবং তাদের ভবঘুরে জীবনকে দিয়েছিলেন এক নতুন দিগন্ত। তারা ছিল ঘোড় সাওয়ার, তীরের আঘাতে বিদ্যুৎ গতিকে শত্রুকে বিদ্ধ করতে পারত, আর মরুভূমির রুক্ষতা তাদের শরীরে দিয়েছিল অদম্য সাহস। 11শো শতাব্দীর শুরুর দিকে আব্বাসীয় খিলাফতের দুর্বলতা আর ফাতেমি খিলাফতের উত্থানের ফলে মুসলিম বিশ্বে চলছিল এক অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে সেলজুকরা আবির্ভূত হল এক ত্রাতা হিসেবে। 1040 খ্রিস্টাব্দ, ইতিহাসে যা দানদানাকান যুদ্ধ নামে পরিচিত। বর্তমান তুর্কমেনিস্তানের দানদানাকান প্রান্তরে সেলজুক নেতা তুঘরিল বেগ এর নেতৃত্বে তুর্কি অশ্বারোহীরা মুখোমুখি হয়েছিল শক্তিশালী গজনবী সাম্রাজ্যের। গজনবীদের বিশাল সেনাবাহিনী আর সুসজ্জিত হাতির বহর তুঘরিলদের তুর্কিদের কাছে ছিল স্রেফ একটা বাধা। তীব্র লড়াইয়ের পর গতি আর কৌশলের কাছে নতি স্বীকার করল গজনবীরা। এই বিজয় শুধু একটি যুদ্ধ জয় ছিল না, এটি ছিল একটি সাম্রাজ্যের জন্ম। দানদানাকান ছিল সেলজুক সাম্রাজ্যের প্রথম পদধ্বনি। এই বিজয়ের পর তুঘরিল বেগ নিজেকে সুলতান ঘোষণা করলেন। 1055 খ্রিস্টাব্দে তিনি বাগদাদে প্রবেশ করলেন, যেখানে আব্বাসীয় খলিফা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। তুঘরিল নিজেকে ইসলামের রক্ষাকর্তা এবং খলিফার ছায়া হিসাবে প্রমাণ করলেন। সেলজুকরা শিয়া ফাতেমিদের প্রভাব খর্ব করে সুন্নি ইসলামের পুনরুত্থান ঘটাল, যা ছিল এক বিশাল রাজনৈতিক ও ধর্মীয় পরিবর্তন। তুঘরিল বেগের পর সেলজুক সাম্রাজ্যের হাল ধরলেন তার ভাতিজা সিংহহৃদয় আল্প আরসালান। তার শাসনকালে সেলজুক সাম্রাজ্য তার উন্নতির শিখরে পৌঁছায়। আল্প আরসালান ছিলেন একজন কৌশলী সামরিক নেতা এবং বিচক্ষণ শাসক, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল একটি একক যুদ্ধ, যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল চিরতরে। 1071 সাল আনাতোলিয়ার মানজিকার্ট উপত্যকা মুখোমুখি হয়েছিল আল্প আরসালানের সেলজুক বাহিনী এবং বাইজেন্টাইন সম্রাট রোমানস চতুর্থ ডায়োজিনিসের বিশাল সাম্রাজ্য। বাইজেন্টাইনরা ছিল সংখ্যায় অনেক বেশি,
তাদের ছিল শক্তিশালী ভারী অশ্বারোহী বাহিনী, কিন্তু আল্প আরসালান জানতেন তুর্কি অশ্বারোহীদের গতি আর তীরন্দাজির কাছে তাদের ভারী বর্ম কেবল বোঝাই হবে। আল্প আরসালান ফেইন্টেড রিট্রিট বা ছলনার পিছু হটা এক প্রাচীন কৌশল অবলম্বন করলেন। বাইজেন্টাইনরা ভাবল সেলজুকরা বুঝি পালাচ্ছে, তারা ছত্রভঙ্গ হয়ে তাদের পিছু ধাওয়া করল। কিন্তু যেই তারা উপত্যকার গভীরে প্রবেশ করল, উভয় পাশ থেকে সেলজুক অশ্বারোহীরা তাদের ঘিরে ফেলল আর তীর বৃষ্টিতে ঢেকে দিল বাইজেন্টাইনদের। রোমানস চতুর্থ ডায়োজিনিস পরাজিত এবং বন্দী হলেন, যা ছিল বাইজেন্টাইনদের জন্য এক অভাবনীয় অপমান। এই যুদ্ধ শুধু সামরিক বিজয়ই ছিল না, এটি ছিল একটি সভ্যতার মোড় পরিবর্তন। মানজিকার্টের পর আনাতোলিয়ার দ্বার তুর্কিদের জন্য উন্মুক্ত হয়ে যায়। এই অঞ্চল, যা পরে আধুনিক তুরস্কের জন্মভূমি হবে, শুরু হল তার তুর্কিকরণ এবং ইসলামীকরণ। আল্প আরসালানের পর ক্ষমতায় এলেন তার পুত্র মালিক শাহ, যার শাসনামলকে বলা হয় সেলজুকদের প্রকৃত স্বর্ণযুগ। তার বিচক্ষণ উজির আজম ছিলেন নিজামুল মুলক, যিনি একাধারে প্রশাসক, পণ্ডিত এবং দূরদর্শী রাজনৈতিক ছিলেন। নিজামুল মুলক অসংখ্য মাদ্রাসায় নিজামিয়া প্রতিষ্ঠা করেন, যেমন বাগদাদে নিজামিয়া মাদ্রাসা, যা ইসলামিক জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল। তিনি সেলজুক সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোকে সুসংহত করেছিলেন, যা ছিল এক জটিল যাযাবর শক্তিকে একটি স্থিতিশীল সাম্রাজ্যে রূপান্তরের এক বিস্ময়কর উদাহরণ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। 1092 সাল মালিক শাহ এবং নিজামুল মুলক উভয়েরই আকস্মিক মৃত্যু ঘটল। কারো কারো মতে নিজামুল মুলককে গুপ্ত হত্যা করা হয়েছিল, আর মালিক শাহের মৃত্যু ছিল রহস্যময়। এ দুটি মৃত্যু ছিল সেলজুক সাম্রাজ্যের জন্য এক অশনি সংকেত। তাদের অনুপস্থিতিতে সাম্রাজ্য জুড়ে শুরু হল তীব্র ক্ষমতার কোন্দল। উত্তরাধিকার নিয়ে ভাইয়ে ভাইয়ে আত্মীয়দের মধ্যে যুদ্ধ বাঁধল। সাম্রাজ্য কয়েকটি ছোট ছোট সালতানাতে বিভক্ত হয়ে পড়ল, যার মধ্যে আনাতোলিয়ার সেলজুক সালতানাত অব রুম ছিল অন্যতম। এদিকে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পূর্ব দিগন্ত থেকে ধেয়ে এলো আরেক মহাপ্রলয়, মঙ্গোলীয়দের আগ্রাসন। 1243 সালে আনাতোলিয়ার কোসে দাগ যুদ্ধে সেলজুকরা মঙ্গলদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই পরাজয় সেলজুকদের মেরুদণ্ড ভেঙে দেয় এবং তারা মঙ্গলদের করদ রাজ্যে পরিণত হয়। ধীরে ধীরে এই মহৎ সাম্রাজ্য ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেল, রেখে গেল কেবল অসংখ্য স্মৃতিস্তম্ভ আর এক নতুন তুর্কি সংস্কৃতির ভিত্তি। সেলজুকদের পতন আর মঙ্গলদের আগ্রাসন যখন মুসলিম বিশ্বকে ত্রস্ত করে তুলেছিল, তখন নীল নদের তীরে মিশরের বুকে জন্ম নিচ্ছিল এক বিস্ময়কর সামরিক শক্তি, মামলুক সালতানাত। আপনি কি জানেন এই মামলুকরা কারা ছিল? এরা ছিল মূলত তুর্কি ও সার্কাসীয় বংশোদ্ভূত দাস সৈনিক। ছোটবেলায় তাদের কিনে এনে কঠোর সামরিক প্রশিক্ষণ দেয়া হতো। তারা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিল রাষ্ট্রের মেরুদণ্ড, সমাজের এলিট শ্রেণী। মামলুকরা আইয়ুবীয় সুলতানদের প্রধান সামরিক শক্তি ছিল। 1250 সাল সপ্তমবারের ক্রুসেডের সময় মিশরের আইয়ুবীয় সুলতান আস-সালিহ আইয়ুবের মৃত্যুর পর এক চরম সংকটের সৃষ্টি হয়। মামলুকরা এই সুযোগকে কাজে লাগায়। সালাজার আল দুর নামক এক ক্ষমতাধর নারী এবং আইয়ুবীয়দের প্রধান সেনাপতি আইবাক এর নেতৃত্বে মামলুকরা ক্ষমতার নিয়ন্ত্রণ হাতে নেয়। তারা আইয়ুবীয়দের উৎখাত করে নিজেদের হাতে মিশরের ক্ষমতা তুলে নেয়। মামলুকরা যখন মিশরে নিজেদের অবস্থান সুসংহত করছিল, ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হতে হল তাদের, মঙ্গল সাম্রাজ্য। হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা ততদিনে বাগদাদ ধ্বংস করে ফেলেছে। মুসলিম বিশ্বের হৃদয় বিদীর্ণ করে তাদের অশ্বারোহী বাহিনী মিশরের দিকে ধেয়ে আসছে। ইউরোপ ও এশিয়ার সবাই ভেবেছিল এবার বুঝি মুসলিম বিশ্বের আর শেষ রক্ষে নেই। 1260 সাল
ফিলিস্তিনের আইন জালুত উপত্যকা। মামলুক সুলতান কুতুজ এবং তার প্রধান সেনাপতি রুকনুদ্দিন বাইবার্স এর নেতৃত্বে মামলুক বাহিনী মুখোমুখি হল মঙ্গলদের। এটি ছিল সভ্যতার জন্য এক নির্ণায়ক যুদ্ধ। মামলুকরা জানত, যদি তারা হেরে যায় তবে ইসলামের অস্তিত্বই বিপন্ন হবে। সুলতান কুতুজ এক আবেগঘন ভাষণ দিলেন, মুসলিম সৈন্যদের শাহাদাতের জন্য প্রস্তুত করলেন। মামলুকরা এমন এক কৌশল অবলম্বন করল যা মঙ্গলদের কাছে ছিল অপ্রত্যাশিত। তারা মঙ্গলদের ফাঁদে ফেলে পিছু হটতে শুরু করে, তারপর হঠাৎ করেই পাশ থেকে আক্রমণ করে। বাইবার্সের নেতৃত্বে মামলুক অশ্বারোহী মঙ্গলদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটি ছিল মঙ্গলদের প্রথম বড় ধরনের কোনো পরাজয়। আইন জালুতের বিজয় শুধু মামলুকদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেনি, এটি ছিল মুসলিম বিশ্বকে মঙ্গল ধ্বংসযজ্ঞ থেকে বাঁচিয়ে দেওয়ার সবচেয়ে প্রথম হাতিয়ার এবং মুসলিম সভ্যতার পুনরুত্থানের পথ খুলে দেয় এই বিজয়। বাইবার্স ছিলেন আইন জালুতের আসল নায়ক। কুতুজের মৃত্যুর পর তিনি সুলতান হিসাবে ক্ষমতা গ্রহণ করেন। তার শাসনামলে মামলুক সালতানাত একটি আঞ্চলিক শক্তি থেকে এক বিশ্ব শক্তিতে পরিণত হয়। বাইবার্স অবশিষ্ট ক্রুসেডারদের লেভান্ট থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করেন, যার মাধ্যমে ক্রুসেডের অবসান ঘটে। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন, প্রশাসনিক সংস্কার আনেন এবং মিশরকে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত করেন। মামলুক সালতানাত শুধু সামরিক শক্তিতেই বলীয়ান ছিল না, তাদের অর্থনৈতিক ভিত্তিও ছিল অত্যন্ত দৃঢ়। তারা ভূমধ্যসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত মশলা ব্যবসার নিয়ন্ত্রণ করত। ইউরোপের সাথে প্রাচ্যের সকল বাণিজ্য পথ মিশরের উপর দিয়ে যেত, আর মামলুকরা এই বাণিজ্যের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখত। কায়রো পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্রে। কিন্তু প্রতিটি উত্থানেরই এক পতন আছে। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছানোর পর নতুন এক সামুদ্রিক বাণিজ্য পথ উন্মুক্ত হল। এর ফলে মামলুকদের স্থলপথের বাণিজ্য একচেটিয়া আধিপত্য হুমকির মুখে পড়ে গেল। তাদের অর্থনীতি দুর্বল হতে শুরু হল। অভ্যন্তরীণভাবে মামলুকদের মধ্যে ক্ষমতা ধরে রাখার জন্য তীব্র কোন্দল শুরু হয়। বাহারি মামলুকদের পর বুর্জি মামলুকরা ক্ষমতা গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যেও অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকে। আর ঠিক এই দুর্বলতার সুযোগ নিল এক নতুন উদীয়মান শক্তি। আমরা ইতোমধ্যেই তাদের কাহিনী শুনেছি, উসমানীয় সাম্রাজ্য। 1516 সালের মার্জ দাবিকে এবং 1517 সালের রিদানিয়া যুদ্ধে উসমানীয় সুলতান প্রথম সেলিম মামলুকদের চূড়ান্তভাবে পরাজিত করেন। মামলুক সালতানাতের পতন ঘটে। মিশরের উপর 300 বছরের বেশি সময়ের মামলুক শাসনের অবসান হয়, কিন্তু তাদের রেখে যাওয়া স্থাপত্য, জ্ঞানচর্চা এবং মঙ্গল ও ক্রুসেডারদের বিরুদ্ধে তাদের অদম্য প্রতিরোধ আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। সেলজুক ও মামলুকদের গল্প আমাদের শেখায় কিভাবে যাযাবর অশ্বারোহী বা দাস সৈনিকরাও নিজেদের অদম্য সাহস আর কৌশলের জোরে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে পারে, আবার কিভাবে ক্ষমতার লোভ, অভ্যন্তরীণ কোন্দল আর বাইরের শক্তির উত্থান সেই সাম্রাজ্যগুলোকে ইতিহাসের গর্ভে বিলীন করে দেয়। এই ছিল দুটি মহাকাব্যিক সালতানাতের উত্থান পতন, যুদ্ধ ও বীরত্বের এক অবিস্মরণীয় আখ্যান। ইতিহাসের এই বিস্ময়কর যাত্রা আপনার কেমন লাগলো? আমরা কিন্তু আমাদের যাত্রা এখনো থামিয়ে দেব না। আগামী পর্বে আমরা শুনব, কমেন্টে জানান আমরা আগামী পর্বে কি শুনতে যাচ্ছি। আর এই চ্যানেলে সুলতান আল্প আরসালানের একটি প্লেলিস্ট আছে, আপনারা অবশ্যই সেটি শুনতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন ইতিহাসের নতুন কোন গল্প আপনার মিস না হয়ে যায়।